শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, প্রথমে ছবিটা দেখাই আপনাদের। সুদীপ পল্লে গ্রেফতার, কাউন্সিলর সুদীপ পল্লে গ্রেফতার। তৃণমূল কাউন্সিলর, ধৃত কলকাতা পৌরসভার কাউন্সিলর সুদীপ পল্লে। কি কারণে গ্রেফতার করা হলো কাউন্সিলরকে, কি অভিযোগ কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে, জানাবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে রাত 9টার সময় গ্রেফতার করলো কলকাতা পুলিশের ঠাকুরপুকুর থানা। সুদীপ পল্লের বিরুদ্ধে একজোট হয়ে 123 নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীদের একাংশ, মূলত শখের বাজার এবং চিলপাড়া এলাকার ব্যবসায়ীরা বিকেল বেলা 5টা নাগাদ ঠাকুরপুকুর থানায় গিয়ে তোলাবাজির অভিযোগ আনেন এই সুদীপ পল্লের বিরুদ্ধে। কি অভিযোগ আনা হয়? পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে ব্যবসায়ীদের একাংশ তারা লিখিতভাবে থানায় অভিযোগ জানান সুদীপ পল্লে তার দলের একাংশ বা তার দলবল একত্রিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীদের দোকানে গিয়ে টাকা চাইতেন, টাকা না দিতে পারলে বা টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। গত 2 বছর ধরে এই হুমকির মুখে পড়ছিলেন শিলপাড়া এবং শখের বাজার এলাকার ব্যবসায়ীরা, এবং এই মর্মেই আজকে বিকেলবেলা ঠাকুরপুকুর থানাতে সুদীপ পল্লে এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন বা সহযোগী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে তোলাবাজির অভিযোগ আনা হয় ব্যবসায়ীদের তরফে, এবং সেই অভিযোগ পাওয়ার পরই আজকে রাত্রি 9টা নাগাদ ঠাকুরপুকুর থানার তরফে সুদীপ পল্লে, যিনি 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। অমিত, আরো একবার জানতে চাইবো, এই কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ, কি কারণে গ্রেফতার করা হলো কাউন্সিলর সুদীপ পল্লেকে? সুদীপ পল্লের বিরুদ্ধে এক্সটর্শনের মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, অর্থাৎ তোলাবাজির মামলা, এবং যেটা অভিযোগ যেটা ঠাকুরপুকুর থানায়, তাতে শখের বাজার এবং শিলপাড়ার ব্যবসায়ীদের একাংশ তারা একজোট হয়ে থানায় গিয়ে তারা লিখিতভাবে অভিযোগ জানান 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে তার দলবল অর্থাৎ তার সহযোগিতা দিয়ে বিভিন্ন সময় দোকানে চড়াও হয়ে টাকার দাবি করতেন, টাকা চাইতেন, তোলাবাজি তারা না দিলে তার দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতেন, এমনকি তাদেরকে ভয় দেখানো হতো, হুমকি দেওয়া হতো। এই মর্মে লিখিত অভিযোগ জমা পড়ে আজকে বিকেলে ঠাকুরপুকুর থানাতে। দাবি করা হচ্ছে এই অভিযোগ পাওয়ার পরে তারা এফআইআর করে সুদীপ পল্লের বিরুদ্ধে এবং রাত্রি 9টা নাগাদ সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে। বেশ, পেট্রোল ডিজেলে বেআইনি রেশনিং, কেন এই কথা বলছি? অনুমতি ছাড়াই পাম্পে জ্বালানি রেশনিং, চাহিদা মতো তেল না মেলার অভিযোগ গ্রাহকদের, পাম্প থেকেই কম তেল দেওয়ার অভিযোগ। দেখুন, এখানে লেখা রয়েছে 4 হুইলারের ম্যাক্সিমাম 1000 টাকার ফুয়েল দেওয়া হবে, অর্থাৎ পাম্প থেকেই কম তেল দেওয়ার অভিযোগ। কৃত্রিম অভাব দেখিয়ে তেল মজুতের অভিযোগ কাঠগড়ায় বর্ধমান শহরের পেট্রোল পাম্প। পেট্রোল ডিজেলে বেআইনি রেশনিং, অনুমতি ছাড়াই পাম্পে জ্বালানি রেশনিং, চাহিদা মতো তেল না মেলার অভিযোগ গ্রাহকদের, পাম্প থেকেই কম তেল দেওয়ার অভিযোগ। কৃত্রিম অভাব দেখিয়ে তেল মজুতের অভিযোগ কাঠগড়ায় বর্ধমান শহরের পেট্রোল পাম্প। যা অসুবিধার আমরাই ফেস করছি, মানে প্রতিদিন এসে এখানে লাইন দেওয়া, আমরা যেভাবে গাড়ি চালাই, আমাদের যেভাবে তেল লাগে, তাতে 300 টাকার তেল তো অসুবিধা হচ্ছে, কিন্তু তাও বর্তমান পরিস্থিতি, ইন্টারন্যাশনাল যে প্রবলেম, সেগুলো মাথায় রেখে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। মজুদ আছে, থাকা সত্ত্বেও তো এটা চলছে। এটা কোনো নির্দেশ নাই যে তেল রেস্ট্রিকশন করার এখানে পেট্রোল পাম্পে। এটা তো আমরা সাধারণ মানুষ, আমরা তো সবটা জানবো না, এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আপনারা জানেন না, আপনাদের মাধ্যমে জানলাম। এটা নিয়ে নিশ্চয়ই যে প্রশাসনের যারা উচ্চ পদে রয়েছেন, ডিএম সাহেব রয়েছেন, তারা নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করবেন আপনাদের মাধ্যমে যেটা শুনবেন। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানের 3 কোনিয়ার একটি পেট্রোল পাম্পে, এবং এখানে দেখা যাচ্ছে যে পেট্রোল দেওয়া হচ্ছে না চাহিদা মতো। লেখা আছে 2 হুইলার ম্যাক্সিমাম ₹300 ফুয়েল, অর্থাৎ একটা মোটর সাইকেলে 300 টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না। ডিজেলের ক্ষেত্রেও এমনই একটা মাত্রা বেঁধে দিয়েছে এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। কেন? তাদের কাছে কি কোনো নির্দেশ আছে? কত তেল মজুত আছে এই পাম্পে
আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো। ম্যানেজার কে আছেন, একটু আসুন। হ্যাঁ, এই যে আপনারা দেখা যাচ্ছে যে আজ থেকে তেলের ক্ষেত্রে মাত্রা বেঁধে দিয়েছেন বিক্রির ক্ষেত্রে, কেন এটা করেছেন কেন? সাপ্লাই না ঠিক মতো থাকার জন্য আপনার সাপ্লাই নেই। সাপ্লাই না, এবার সাপ্লাই ধরুন আসার যে আমার যেরকম তেল আছে আমাকে কাস্টমারকে সেইভাবে ভাগ করে দিতে হবে আপনার। ভারত পেট্রোলিয়াম আপনাদের পেট্রোল দিচ্ছে না। তো ভারত সরকারের প্রবলেম, তেল তো ওরা তো ঠিক মতো আমদানি করতে পারছে না বা ইয়ে করতে আচ্ছা, আপনার স্টকটা একবার দেখবো যে কত কত তেল আপনার মজুদ আছে, সেই স্টকটা দেখবো। না, আপনার খাতা দেখবো, লগবুক দেখবো। আমরা ঢুকেছি পেট্রোল পাম্প অফিসে, সেখানে আমরা লগবুক চেক করব যে কেন এই পেট্রোল পাম্প এভাবে তেল বিক্রিতে নিয়ন্ত্রণ রাখছে। স্টক আজকে আপনার স্টক কত আছে? আজকে স্টক হচ্ছে আপনার 3167 লিটার, কথা বলতে 3167 লিটার ওপেনিং ছিল, আজকে 8000 লিটার তেল এসেছে। 3167 লিটার ডিজেল মজুদ আছে। আমরা পেট্রোল দেখি, পেট্রোল 15,407 লিটার তেল মজুদ রয়েছে, অথচ আপনি দিচ্ছেন না। দুটো ট্যাঙ্কে আপনার 15,407 লিটার পেট্রোল মজুদ রয়েছে। তার মধ্যে দুটো ট্যাঙ্ক আছে, দুটো ট্যাঙ্কে 4,000 লিটার তেল উঠবে না, তার মানে তেল মজুদ হচ্ছে 11,000 লিটার, 11,407 লিটার। এটা ওপেনিং আজ শনিবার সেল হবে, রবিবার সেল হবে, সোমবার তেল আসবে। হ্যাঁ, ততক্ষণে আপনি কি করে চালাবেন? আচ্ছা, সে ততক্ষণে আপনি কি করে চালাবেন? তার না চললে আপনার যদি আজকে বিক্রি হয়ে যায়, আপনাকে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে তো? হ্যাঁ, বন্ধ করে দিতে হবে। তাহলে আপনি কেন রেস্ট্রিকশন করছেন? আপনাদের কোনো নির্দেশ আছে রেস্ট্রিকশন? আমি ভাবছি যে আমার কাস্টমারটাকে আমি এইভাবে আপনি ভেবে একটা সিদ্ধান্ত নিন। হ্যাঁ, যে আমরা পাম্পটাকে চালাতে পারবো, রানিং রাখতে পারবো। এমার্জেন্সি সাপ্লাই গুলোকে কি করবেন আপনি? আপনি এমার্জেন্সি বলতে কি বলছেন? না, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স আছে, মোটর তারপরে আপনার পুলিশ আছে, পুলিশের গাড়ি আছে, এগুলো কোথা থেকে ইয়ে করবে? আপনি এখন বলছেন যে আপনার মজুদ আছে, অথচ আপনি দেখা যাচ্ছে যে 300 টাকা ডিজেল গাড়ির ক্ষেত্রে 1000 টাকা আপনি বেঁধে দিলেন। কোনো আপনার কাছে কোনো নির্দেশ কিন্তু নেই। না না না, 300 টাকা করে বেঁধে দিয়েছেন প্রত্যেক মোটর সাইকেলে। 4 চাকার গাড়ির ক্ষেত্রে 1000 টাকার বেশি তেল পাওয়া যাবে না, এই রেস্ট্রিকশন তারা করেছেন। ফলে এই যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছে, আর তার ফলে কিন্তু সকলে তেল ভরার জন্য রাত্রেও তারা চলে আসছেন এবং তেল ভর্তি করছেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। দরজা খুলছে না বিজেপির, গেরুয়ার তৃণমূল করণ হবে না, সাব ঘোষণা করেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে 206 পৌঁছেছে, কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। তৃণমূল নেতারা স্বাগত কংগ্রেসে, প্রদেশ কংগ্রেসের সভাপতির ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বড় দল ছেড়ে কেন ছোট দলে, প্রশ্ন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। দরজা জানলা খুলে দিয়েছি, একটাই আমাদের কাছে ডেফিনেশন, সেটা হচ্ছে আদর্শগত নীতিগত প্রশ্নে, বিচারধারার প্রশ্নে আরএসএস বিজেপির বিরুদ্ধে যে লড়তে পারবেন, রাহুল গান্ধীর পথকে যে গ্রহণ করতে পারবেন, সংবিধান রক্ষার স্বার্থে যারা সত্যিকারের লড়তে চান তাদের স্বাগত, তাদের জন্য দরজা খোলা। যাদের গায়ে দুর্নীতির কালি লাগানো আছে তারা এই লড়াই লড়তে পারবেন না, তাদের ওয়াশিং মেশিন খুলতে হবে, যেটার ভেতর ঢুকে একেবারে আগমার্কা সর্ষের তেল হয়ে যারা আজকাল খুব ঝাঁজ দেখাচ্ছেন, যাদের দুর্নীতি আছে তারা কংগ্রেসের কাছে আসবেন কেন? কংগ্রেসের কাছে তো সেই ওয়াশিং মেশিন নেই। কংগ্রেস জানা উচিত যে আমাদের দলে 80 জন এমএলএ আছে, 80 জন এমএলএ আছে, কোন দুঃখে তারা যাবে কংগ্রেসে? আমি কোনো কারণ বুঝতে পারছি না। এটা বলেছেন ভালো কথা, ওনাদের দল বলেছেন, আমার কিছু বলার নেই, কিন্তু একটা বড় দল ছেলে যেখানে 2টো মেম্বার সেখানে লোকে যাবে কেন? তৃণমূলে গৃহদাহ, কুণালের কচ্ছপ কে?
কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। এক্স পোস্টে কুণাল ঘোষ কি লিখেছেন? আজ 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন, তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন, আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধে মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না, যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সংরক্ষিত রাখুন। এক্সপোস্ট করেছেন কুণাল ঘোষ। দলের বাস্তুতন্ত্র কচ্ছপদেরকে আপনারা প্রয়োজন আছে বলে মনে করছেন? কোনো প্রয়োজন নেই, ওগুলো থাকবে, অ্যাকোরিয়ামে থাকবে। দলের বাস্তুতন্ত্রে সবাই সব রকম ভাবে থাকুক, কিন্তু ওই ঝামেলার সময় খোলসে ঢুকে থাকা, তারপর মুখ বার করে উত্তর দিকে যাব না, দক্ষিণ দিকে যাব না, পূব দিকে যাব না, পশ্চিম দিকে যাবো, এগুলোকে পুষে লাভ কি? এগুলো পুষতে গিয়েই তো এই জিনিস হয়েছে। ব্যক্তিগত স্থাবকতার পোস্ট বেশি হয়েছে, ক্রিটিসিজম গুলো শোনা উচিত, আমাদের কিছু ভুল ছিল সেগুলো আমাদের সংশোধন করা উচিত। দলের দৈনন্দিন কাজে বা নেতৃত্বে এসব কচ্ছপ ক্ষতিকারক। কুণাল ঘোষের এই এক্স হ্যান্ডেল পোস্ট, তারপরেই প্রশ্ন ওঠে কুণালের কচ্ছপকে নিশানায় কারা? জল্পনার জল ঘোলা তুঙ্গে। ভোটে হারের পর গত কয়েকদিনে লাগাতার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। দলকে একজোট রাখতে কালীঘাটে বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কুণাল বলেছিলেন, নেতারা এখন মাঠে নেই কেন? দলের অন্দরে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সবার সঙ্গে কথা বলেন। গৃহদাহ ঠান্ডা করতে কুণাল ঋতব্রতদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দীপন এবং ঋতব্রত এবং আমরা বেশ কিছু বিষয় আমরা কিন্তু মন খুলে কথা বলেছি। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, তিনি সময় দিয়েছেন, শুনেছেন আমাদের আরো কথা হবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে দলীয় এবং সাংগঠনিক বিষয়। আমাদের যে ভাবনা চিন্তা, সেটা ঋতব্রতর বা সন্দীপনের বা আমার বা আমাদের মতো আরো অনেকের, সেটা সম্পূর্ণই ইতিবাচক এবং গঠনমূলক। মতামত বিনিময় এটা আরো হবে। আর কয়েকদিনের মধ্যেই ফের কুণালের এই কচ্ছপ তোপ তৃণমূল নয়, ফ্যান ক্লাব হেরেছে বলে কাদের নিশানা করলেন কুণাল? আমরা যে এই যে ক্ষমতায় নেই, মানে আমাদের শ্বাস প্রশ্বাসে এই ক্ষমতাটা আমাদের মেয়েদের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। আমাদের দলের একটা বড় অংশ তারা মুখেন মারিতং জগত হয়ে গেছিল। আচরণ টাচরণ পাল্টেই লোক পছন্দ করতেই তো দলের বিরাট ভুল হয়েছিল। যাদেরকে রত্ন বলে তুলে ধরা হচ্ছিল তারাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যতগুলো প্রকাশিত হয়েছে কমিটি, সে লোকগুলো কোথায়? তৃণমূল কংগ্রেস হারেনি, কিছু ফ্যান ক্লাব হেরেছে। ফিল্মি গান বসিয়ে স্লো মোশনে হাত নাড়তে নাড়তে এলাকায় এলাকায় সব দাদা তৈরি, বস বস বস। আরে বস কই? কথায় কথায় কেউ যদি আইপ্যাক দেখিয়ে বেড়ায়। নেতার ফ্যান, তার সচিবের ফ্যান, ফ্যানের ফ্যান, ফ্যানের ফ্যানের ফ্যান, যা যা হওয়ার তাই তোই হয়েছে। দলটা ক্ষমতায় থাকার সময় আমার হাঁটা চলায় দেখা যাবে ক্ষমতা যেন ছিটকে ছিটকে বেরোচ্ছে। ঘটনাচক্রে বিরোধী দলে বসতে হলে তখন আমার হাঁটু কাঁপবে, আমাকে দেখা যাবে না। যে লোকগুলো দুদিন আগে জয় বাংলা বলে নেচেছে, সেদিন সন্ধ্যেবেলায় গেরুয়া মেখে চলে গেছে। কুণালের কচ্ছপ মন্তব্যে খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কুণাল ঘোষ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার মনে হয় উনি আনন্দে আছেন। আমি তো বললাম কুণাল ঘোষ আনন্দে আছেন। পুরনো সেই দিনের কথা সে কি বলা যায়? ক্যাশ ফর জবস, টাকা দিলেই চাকরি। শিক্ষা, স্বাস্থ্য থেকে পুরসভা, পুলিশ, বাংলায় মোটা টাকায় বিক্রি হয়েছে একের পর এক চাকরি। তৃণমূল আমলে রাজ্য জুড়ে ছড়িয়েছে নিয়োগ দুর্নীতির জাল। জেলে গিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম,
মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। যুব সমাজ দেশের মেরুদণ্ড, চালিকা শক্তি। তৃণমূল আমলে সেই মেরুদণ্ডই নুয়ে পড়েছে। নেপথ্যে সীমাহীন দুর্নীতি। যুব সমাজ চেয়ে থাকে কর্মসংস্থানের দিকে, সেখানে একের পর এক বেনিয়ম। শিক্ষা, স্বাস্থ্য থেকে পুলিশ, সিভিক, পুরসভা, তৃণমূলের 15 বছরে প্রায় সর্বস্তরেই ছড়িয়েছে নিয়োগ দুর্নীতির জাল। চাকরি নেই, বছরের পর বছর নিয়োগ বন্ধ। নিয়োগ হলেও সেই চাকরি বিক্রি হয়েছে মোটা টাকায়। এই নিয়োগ দুর্নীতির জেরেই জেলে যেতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। সামনে এসেছে টাকার পাহাড়। তদন্ত যত এগিয়েছে ততই প্রকট হয়েছে দুর্নীতির কদর্য চেহারা। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে ওএমআর শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল। প্রাথমিকের শিক্ষক থেকে অধ্যক্ষ, শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়। মোটা টাকায় চাকরি বিক্রি, অযোগ্যদের চাকরি দিতে ওএমআর বদল, কখনো সাদা ওএমআর জমা দিয়েই মিলেছে চাকরি। মেধা তালিকায় না থেকেও চাকরি, চাকরি দিতে তৈরি হয়েছে ভুয়ো প্যানেল। ওয়েটিং লিস্টেও কারচুপির অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। চাকরি যায় উচ্চ প্রাথমিকের 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। বাতিল হয় 32,000 শিক্ষকের চাকরি। প্রশ্ন ওঠে মাদ্রাসায় নিয়োগ নিয়েও। এমনকি তৃণমূল সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরিতেও বেনিয়ম ধরা পড়ে। শুধু শিক্ষা নয়, তৃণমূল আমলে দুর্নীতির জাল ছড়ায় পুরসভার নিয়োগেও। ইডির দাবি, তৃণমূল আমলে রাজ্যের প্রায় 20টি পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে। পুর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ক্যাশ ফর জব চক্র। কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কেউ আবার জমি দিয়ে। 11ই মে এই পুরনিয়োগ দুর্নীতিতেই গ্রেফতার হন তৃণমূল সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন চাকরি বিক্রি করেছেন তিনি। দুর্নীতির গ্রাস এড়াতে পারেনি স্বাস্থ্যক্ষেত্রেও। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের নিয়োগে উঠেছে বেনিয়মের অভিযোগ। পালাবদলের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কোমর বেঁধে নেমেছে নতুন সরকার। আশায় বুক বাঁধছে যুব সমাজও। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা ওএমআর দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভ ভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন, যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক। এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতভাবে ওনার পাশে আছি। নিউজ 18 বাংলা। শূন্যপদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সব দফতরে কত শূন্যপদ জানতে রিপোর্ট তলব। শূন্যপদের রিপোর্ট জমার নির্দেশ অর্থ দফতরের। 26 পয়লা মে পর্যন্ত শূন্যপদের হিসেব দিতে নির্দেশ। 3রা জুনের মধ্যে দফতরগুলি শূন্যপদের তথ্য জমার নির্দেশ। প্রশাসনিক কাজে গতি বাড়াতেই সিদ্ধান্ত অর্থ দফতরের।
কলেজে গভর্নিং বডি আউট, প্রশাসক ইন। 417 কলেজে প্রশাসক নিয়োগ উচ্চ শিক্ষা দফতরের। 417 কলেজের গভর্নিং বডি ভেঙে দিল উচ্চ শিক্ষা দফতর। কলেজগুলিতে পরিষেবা সচল রাখতে সিদ্ধান্ত। উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদেরই প্রশাসক নিয়োগ। মনোনীত প্রতিনিধিদের সরিয়ে দিল উচ্চ শিক্ষা দফতর। নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সবার আয়ুষ্মান। ডাবল ইঞ্জিন সরকারের সুফল, এক দেশ এক স্বাস্থ্য। সবার জন্য আয়ুষ্মান ভারত। জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত। প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে প্রকল্পের সুবিধা। গোটা দেশেই আয়ুষ্মানের সুবিধা রাজ্যবাসীর। আমার সহকর্মী অতনু কথা বলেছিল সোমরাজের সঙ্গে, দেখাবো সেই প্রতিবেদন।